হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মহাভারতের গল্প তোমাদের শোনাব। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে অন্যতম একটি হল মহাভারত। তবে কবে এই মহাভারত রচিত হয়েছে তা নিয়ে অনেক মতভেদ আছে। তবে একথা ঠিকই, প্রায় 3000 বছর পূর্বে মহাভারতের কথা আমাদের সকলকেই টানে। তবে মহাভারত বিভিন্ন সম্প্রদায়ের বিভেদের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস। তবে আক্ষেপের কথা এই যে আজ বিভিন্ন সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে মহাভারত আমাদের থেকে অনেক দূরে হারিয়ে যাচ্ছে। চলো মহাভারতের উদ্যোগ পর্বে সকলকে স্বাগত। উদ্যোগ পর্ব। উত্তরা অভিমন্যুর বিয়েতে কৃষ্ণ, বলরাম, সাত্যকী প্রভৃতি যদুবংশীয় বীরেরা এবং রাজা দ্রুপদ বিরাটনগরে এসেছিলেন। যুধিষ্ঠির কিভাবে তার হারানো রাজ্য উদ্ধার করবেন তা নিয়ে তারা আলোচনায় বসলেন। শেষে কৃষ্ণের পরামর্শ মতো যুধিষ্ঠির রাজ্য ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ধৃতরাষ্ট্রের কাছে দূত পাঠালেন। তারা ভালোভাবেই জানতেন পাপী দুর্যোধন রাজ্য ফিরিয়ে দিতে রাজি হবেন না। তাই পাণ্ডবেরা বিরাট ও দ্রুপদ রাজার সঙ্গে পরামর্শ করে অস্ত্রশস্ত্র ও সৈন্য সামন্ত জোগাড় করতেও আরম্ভ করলেন। দ্রুপদের কুলপুরোহিত যুধিষ্ঠির দূত হিসাবে ধৃতরাষ্ট্রের দরবারে এসে উপস্থিত হলেন। কর্ণের উৎসাহ এবং পরামর্শে দুর্যোধন ঘোষণা করলেন যে বিনা যুদ্ধে এক পা পরিমাণ জমিও তিনি পাণ্ডবদের ছেড়ে দেবেন না। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, সঞ্জয়, বিদুর প্রভৃতি গুরুজনেরা দুর্যোধনকে অনেক বোঝালেন। যুদ্ধ করে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিয়ে তাদের সঙ্গে শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু অহংকারী দুর্যোধন কোনো কথাই শুনলেন না। তার এক কথা, বিনা যুদ্ধে এক পা পরিমাণ জমিও তিনি পাণ্ডবদের দেবেন না। যুদ্ধ ঠেকানো গেল না। পাণ্ডব কৌরব দুই পক্ষই অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত জোগাড় করতে নেমে পড়লেন। দূত পাঠালেন বিভিন্ন দেশের রাজাদের কাছে। নানা দেশের রাজারা বিশাল সৈন্যদল নিয়ে পাণ্ডব পক্ষে যোগ দিতে এলেন। পাণ্ডবদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 7 অক্ষহীন। কৌরবরাও পিছিয়ে রইলেন না। তাদের সৈন্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 11 অক্ষহীন। কৌরব দলে ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো বীরেরা তো আছেনই, তার উপর যোগ দিলেন ভগদত্ত, ভূরিশ্রবা, শল্য প্রভৃতি গুণী ব্যক্তিরা। কৃষ্ণকে দলে পাবার জন্য দুর্যোধন এবং অর্জুন দুজনেই ছুটে গেলেন দ্বারকায়। কৃষ্ণ ঘুমিয়ে আছেন জেনে দুজনেই তার ঘরে প্রবেশ করে অপেক্ষা করতে লাগলেন। দুর্যোধন বসলেন কৃষ্ণের মাথার কাছে সুন্দর একটি আসনে, আর অর্জুন হাত জোড় করে কৃষ্ণের পায়ের কাছে বসে রইলেন। ঘুম থেকে উঠে কৃষ্ণ প্রথমে অর্জুনকেই দেখলেন, তাই তিনি পাণ্ডব পক্ষে যোগ দিলেন। দুর্যোধনও তার আত্মীয়, তাই তাকেও তিনি নিরাশ করলেন না। দিলেন 10 কোটি নারায়ণী সেনা। কৃষ্ণ একথাও বললেন তিনি পাণ্ডব পক্ষে যোগ দিলেও অস্ত্র হাতে যুদ্ধ করবেন না। অর্জুনদের রথের সারথি হয়ে পাণ্ডবদের বুদ্ধি পরামর্শ দেবেন। পাণ্ডব কৌরবদের যুদ্ধের আয়োজন শেষ হলো। শ্রীকৃষ্ণ শান্তি স্থাপনের জন্য শেষ চেষ্টা করলেন। তিনি শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এলেন এবং পাণ্ডবদের জন্য মাত্র 5খানা গ্রাম প্রার্থনা করলেন। দুর্যোধন এ প্রস্তাবও মানলেন না, বরং কৃষ্ণকে বন্দী করার ষড়যন্ত্র করলেন। মহাবীর ভীষ্মের আপত্তিতে দুর্যোধন কৃষ্ণকে বন্দী করার সাহস পেলেন না। কৃষ্ণ বুঝলেন যুদ্ধ ঠেকানো যাবে না। তিনি ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর এবং কুন্তির কাছ থেকে বিদায় নিয়ে পাণ্ডব শিবিরে ফিরে গেলেন। পথে দেখা হলো কর্ণের সঙ্গে। কৃষ্ণ তাকে রথে তুলে নিলেন। কর্ণের সঙ্গে তার অনেক কথা হলো। কৃষ্ণ তাকে বললেন, কর্ণ,
তুমি সারথীর পুত্র নও, তুমি কুন্তির পুত্র। পাণ্ডব ভাইদের মধ্যে তুমিই বড়। ভাইদের দলে চলে এসো, যুদ্ধের পর তুমিই রাজা হবে। কর্ণ কৃষ্ণের অনুরোধ রাখলেন না। তিনি বললেন, জন্মের পরপরই জননী কুন্তী তাকে ত্যাগ করেছেন, তাই তিনি আর পাণ্ডব পরিচয় গ্রহণ করতে চান না। তিনি সারথী পুত্রই থাকতে চান। আর রাজ্যের লোভে বন্ধু দুর্যোধনকে ছেড়ে পাণ্ডব পক্ষে যোগ দেয়াকে তিনি অধর্ম বলেই মনে করেন। কর্ণ কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কর্ণ হস্তিনাপুর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্যোধন কুরুক্ষেত্রে সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়ে শিবির স্থাপন করলেন। তারপর তিনি পিতামহ ভীষ্মকে কৌরব বাহিনীর সেনাপতি পদে বরণ করলেন। ভীষ্ম সেনাপতি হওয়ায় কর্ণ চটে গিয়ে বললেন, তিনি ভীষ্মের অধীনে থেকে যুদ্ধ করবেন না, তার মৃত্যুর পরে তিনি যুদ্ধে যোগ দেবেন। ভীষ্ম সেনাপতির পদ গ্রহণ করে দুর্যোধনকে বললেন, পাণ্ডব কৌরব দুই পক্ষই আমার স্নেহের পাত্র। আমি পাণ্ডবদের প্রাণে মারতে পারবো না, তবে সেনাপতির দায়িত্ব যখন নিয়েছি, প্রতিদিন পাণ্ডব পক্ষে 10,000 সৈন্য ধ্বংস করব। পাণ্ডব শিবিরে পৌঁছে কৃষ্ণ জানালেন যে তার শান্তি স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে, যুদ্ধ হবেই। যুধিষ্ঠির তার সৈন্যবাহিনী প্রস্তুত হতে আদেশ দিলেন। কৃষ্ণের পরামর্শে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নকে সেনাপতি পদে বরণ করে কুরুক্ষেত্রের দিকে যাত্রা করলেন। কুরুক্ষেত্রে হিরণ্যতী নদীর ধারে পাণ্ডব এবং কৌরবেরা শিবির স্থাপন করলেন। পাণ্ডবেরা কুরুক্ষেত্রের পশ্চিম দিকে আর কৌরবেরা পূর্ব দিকে সৈন্য সাজালেন। খুব ভোরে স্নান করে উপযুক্ত সাজ পোশাক পরে দু দলের সৈন্যরা ভেরি বাজিয়ে শঙ্খধ্বনি করে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি এসে দাঁড়ালো। এই ছিল মহাভারতের উদ্যোগ পর্ব। আরো অন্যান্য পর্বগুলি নিয়ে আমি খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব। আমার সাথে থাকো। আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।